সুহানা তার বান্ধবীর সাথে কথা বলে। তার বান্ধবীকে সে বলে খুব তাড়াতাড়ি মেনসুহানের বার্থডে আসতে চলেছে, তাই ওর বার্থডের দিন ওকে আমি প্রপোজ করব। একথা শুনে তার বান্ধবী অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে বেস্ট অফ লাক জানায়। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই আবহাওয়া খুবই খারাপ ছিল। মেনসুহান তাকে নিতে আসে। সুহানা যখন মেনসুহানকে দেখতে পায় তখন সে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে তাকে বলে চলো তোমাকে যে কোনোভাবেই সেফ জায়গায় নিয়ে যেতে হবে, আমাদের এখানে অনেক পাহাড়ি ঝড় আসতে চলেছে, তাই এই এলাকাটা বাঁচবে কিনা এটা আমি জানি না। তখন গ্র্যান্ডমা বলে আমার যত মূল্যবান জিনিসপত্র আছে ওইগুলো আমি নিয়ে আসি আর তুমি সুহানাকে নিয়ে যাও। তাই সে তাকে গাড়ি করে একটি পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে যায়। তাকে সেফলি রাখার পর সে সবাইকে বলে দেয় পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছানোর জন্য, না হয় তারা কেউই বাঁচতে পারবে না। তার কথা অনুযায়ী আমরা সবাইকে দেখতে পাই পাহাড়ের উঁচুর দিকে দৌড়াতে। এখানে সুহানা তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। সুহানা তার চোখের সামনে তার পুরো গ্রামটিকেই ধ্বংস হতে দেখতে পায়। মেনসুহান তাকে সান্ত্বনা দেয় আর বলে চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ আমার জন্য অপেক্ষা করো, আমাকে কিছু মানুষকে সেফলি এখানে নিয়ে আসতে হবে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। সুহানাকে সে জড়িয়ে ধরে এই কথা বলে তার দাদির কাছে রেখে চলে যায়। এখানে সে একটি দড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করে। তখনই সে দেখতে পায় ওই মেয়েটিকে, যেই মেয়েটি সুহানার ক্ষতি করার চেষ্টা করছিল। তখন সে তার কাছে ক্ষমা চায় আর বলে আমি এটা কখনোই করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি বদলে গিয়েছি, আমি মন থেকে সরি বলছি। তখন সে বলে এখন এইসব কথা বলার সময় নয়, তুমি উপরে যাও। এদিকে আমরা দেখতে পাই সে তার নিজের দড়ি খুলে তাদেরকে সেভ করার চেষ্টা করছিল। আর হুট করেই তার পায়ে কেন জানি না একটি পাথর পড়ে যায়, আর এই পাথরের জন্য সে আর উপরের দিকে উঠতে পারে না। সে যখন কিছু বলবে তখনই আমরা দেখতে পাই একটি পাহাড়ি দল এসে তাকে একদমই এখান থেকে নিয়ে চলে যায়। এখানে সুহানার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সুহানা তো একদম কান্নায় ভেঙে পড়ে, সে কিছু বলতেই পারে না, সে চিৎকার করতে শুরু করে। চিৎকার করতে করতে আমরা দেখতে পাই এক পর্যায়ে তার আওয়াজ ফিরে আসে। চিৎকার করে সুহানা তো তার আওয়াজ ফিরে পেয়েছিল, কিন্তু একমাত্র ফিরে পায়নি তার ভালোবাসার মানুষটাকে। আর ভালোবাসার মানুষ হারানোর কষ্ট সে খুব ভালোভাবেই বুঝতে পারে। তার দাদিকে ধরে সে অনেক বেশি কান্না করে আর বলে আমার মেনসুহানকেই লাগবে। আমি ওকে ওর বার্থডের দিন বলতে চেয়েছিলাম আমি তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি বলতেই পারিনি যে আমি তাকে ভালোবাসি। সে আমাকে কেন ছেড়ে চলে গেল দাদি, কেন জানি না, সে আমার চোখের সামনে এখনও ভেসে উঠছে। আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাকে বলতে পারবো না। তার দেওয়া পুতুলগুলো সে দেখতে শুরু করে আর সে অনেক কান্না করে। এদিকে আমরা দেখতে পাই মেনসুহানের বন্ধু হু চলে আসে আর বলে ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসতো, আপনি যখন আপনার বার্থডের দিন মনে মনে ভাবছিলেন সে কেন এখনও আমার সাথে দেখা করলো না। ওই দিন আসলে তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তার বাবা মাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এই জন্যই মূলত সে আপনার সাথে দেখা করতে দেরিতে আসছিল। কিন্তু ঘটনা হচ্ছে সে আপনার সাথে দেরিতে দেখা করতে আসলেও সে আপনাকে অনেক বেশি ভালোবাসতো, যেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। যদি সে আপনাকে ভালো নাই বাসতো তাহলে আপনাকে বাঁচানোর জন্য এমন রিস্ক নিত না। প্লিজ, সে বলেছে যে আপনার যদি কিছু হয় তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি আপনার যাতে খেয়াল রাখি। তখন সুহানা বলে তাহলে সে কেন আমাকে ছেড়ে চলে গেল, আমি তাকে খুঁজতে বের হব, আমি তাকে এখনই গিয়ে খুঁজে নিয়ে আসবো, আমি জানি সে বেঁচে আছে। তখন তাকে হু পিছন থেকে ডাক দিয়ে বলে সে আর বেঁচে নেই, আপনি খুব ভালো করেই জানেন এইভাবে পাহাড়ি ডলে কেউ গেলে কখনোই আর ফিরে আসে না। তখন সুহানা বলে যে অবশ্যই ফিরে আসবে, আমার মন বলছে সে এখনও জীবিত আছে, তার লাশ তো আমরা খুঁজে পাইনি, তার বডি যেহেতু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি তার মানে সে জীবিতই আছে। এখানে আমরা জানতে পারি যে মেনসুহান আর তার বাবার সম্পর্ক অনেক ভালো ছিল, আর তার বাবা মা মারার কারণে সে এইভাবে ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে একজন সোলজার ছিল, যখন তার বাবা মাকে এসে দেখতে পায় মৃত তখন সে অনেক বেশি কষ্ট পায়, আর তারপর সে সিদ্ধান্ত নেয় আর জবে যাবে না, কারণ এই জবের জন্যই তার বাবা মাকে খেয়ে মারলো বা কীভাবে তার বাবা মায়ের কী হলো সে কোনো কিছুই দেখতে পারেনি। এরপর যখন সুহানার সাথে তার দেখা হয় তারপর থেকেই সে হাসি খুশি থাকতে শুরু করে, আর সে যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছিল, কিন্তু এখনও তার এই অবস্থা হলো। তখন আমাদের এই জন্মদিনের সিন দেখানো হয় যেগুলো সুহানা মনে করছিল।
তখন তার বন্ধু তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আপনি নিজেকে সামলান, আপনাকে নিজের স্ট্রং হতে হবে। সুহানা স্ট্রং হওয়া তো দূরের কথা, সে কোনো কিছুই ভাবতে পারছিল না মেনসুহান ছাড়া। কারণ তার পুরো দুনিয়া কেন জানি না মেনসুহানকে ঘিরেছিল। সে মেনসুহানকে ছাড়া কিছুই বুঝতে পারতো না। আর সুহানার গ্র্যান্ডমাদার সবসময় তার খেয়াল রাখতো, আর সেও তাকে অনেক বেশি সম্মান করত। আর এখানে আমরা সুহানাকে দেখতে পাই, সে অনেক বেশি ভীত ছিল কিভাবে সে তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবে। সে তার ভালোবাসার মানুষকে ছাড়া কিভাবে থাকবে, কারণ সেই তো তার সব কিছু করেছিল, তাকে এত ভালোভাবে দেখে শুনে রাখতো, তার প্রত্যেকটি বিষয় সে খুব ভালোভাবেই খেয়াল রাখতো। কিন্তু সে কেন তাকে ছেড়ে চলে গেল, এই বিষয়গুলো সে কেন জানি না মানতে পারছিল না। সুহানা জিওলজিস্ট হতে চায় যাতে সে মেনসুহানকে খুঁজে বের করতে পারে। এখানে তাকে আটকে সে জিজ্ঞাসা করে, তুমি তো আর্টিস্ট হতে চেয়েছিলে তাই না? তখন সুহানা বলে, না, আমি এখন আর আর্টিস্ট হতে চাই না। তার এত সাহস দেখে সে আর তাকে না করতে পারে না। পরদিন আমরা তাকে দেখতে পাই যে কিনা মেনসুহানের বাবা মায়ের কবরের সামনে যায়, আর তাদেরকে গিয়ে বলে, আমি জানি না মেনসুহান কবে আর কখন আসতো, কিন্তু এখন যে কোনো ফেস্টিভ্যালে আমি আপনাদের সামনে আসব আপনাদের সাথে গল্প করার জন্য, কারণ আপনাদের কাছে আসলে হয়তো আমি মেনসুহানের কমতিটা ফিল করতে পারবো না। এইভাবেই সে তাদের সামনে এই প্রমিসগুলো করে, আর সাথে সে অনেক কষ্ট পায় মেনসুহানের জন্য। সিন পরিবর্তন হয় 4 বছর পর। এই 4 বছরে সুহানা নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছিল। তাকে দেখে অনেক স্ট্রং মনে হচ্ছিল, যেটা কিনা মেনসুহান ছিল। মেনসুহানের মতো সে বাইক চালাতে শুরু করে, তার মতো ড্রেস আপ করতে শুরু করে। সে অনেকগুলো আর্ট করেছিল, আর এই আর্টগুলো একটি ফেস্টিভ্যালে দিয়েছিল। তার প্রত্যেকটি আর্টের মধ্যে সবচেয়ে সুন্দর আর্ট ছিল মেনসুহানের আর্ট, যেটা কিনা অনেক সুন্দর ছিল। সুহানা এটা এই অনুভব করেছে যে মেনসুহান তাকে জড়িয়ে ধরে আছে, এইভাবেই সে আর্টটি করেছে। এই আর্টটি দেখে সে নিজেকে সান্ত্বনা দিত সব সময়, আর এই আর্টের লেখাগুলোও তার মনে ধরত, কারণ সে এখানে এটাই লিখেছিল যে, মেনসুহান, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সুহানার আওয়াজ সহ সব কিছুই ফিরে এলো, কিন্তু মেনসুহান তার লাইফে ফিরে এলো না। এর চেয়ে কষ্ট তার জীবনে আর কিছুই হতে পারে না। সে সবভাবেই মেনসুহানকে খুঁজতে শুরু করে। এখানে আমরা তার এক বান্ধবীকে দেখতে পাই, যে কিনা তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোকে একটি কথা বলি, আমি রিচার্জের জন্য একটি জায়গায় যাচ্ছি। জায়গাটি আমার জানা মতে অনেক ভালো, আর ওই রিভারের সাথে যুক্ত আছে, তাই আমার মনে হচ্ছে ওই জায়গাটিতে তোর যাওয়ার প্রয়োজন আছে। তখন সে বলে, আমি অবশ্যই যাব, চল ওই জায়গায়। তারপর আমরা দেখতে পাই সে ওই গ্রামটিতে চলে আসে। গ্রামে আসার পর সে মেনসুহানকে দেখতে পায়। মেনসুহানকে দেখে এখানে তার মনে হতে থাকে হয়তো তার হ্যালুসিনেশন হচ্ছে, তাই সে তেমন আর কথা না বাড়িয়ে একটু আগে যায়। আগে যাওয়ার পর সে সঠিকভাবে বুঝতে পারে যে এটা মেনসুহান, কারণ মেনসুহান যেই চিহ্নটি সবসময় হাতে করতো, এই ছেলেটি সেম চিহ্ন হাতে করে রেখেছিল। এখানে তাকে চুপ থাকার কথা বলা হয়েছিল। মেনসুহান তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। তখন আমরা মেনসুহানের সাথে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হচ্ছে সেন, আর সে হচ্ছে গ্রাম প্রধানের মেয়ে। এখানে সে এইভাবে মেনসুহানকে হাসতে দেখে অবাক হয়ে যায়, আর সে যে বারবার সুহানার দিকে তাকাচ্ছিল এটাও সে লক্ষ্য করে। এখানে তাকে হাসতে দেখে সে বলে, আমি এতদিন পর তোমাকে হাসতে দেখলাম, দীর্ঘ 4 বছর পর তুমি এইভাবে হাসলে। সেন নামের মেয়েটির কথা সুহানা শুনতে পায়, আর মনে মনে বলে, এই হাসি আমি প্রতিদিনই রাতে স্বপ্নে দেখি। মেনসুহান সুহানাকে সুপের বাটি এগিয়ে দেয়, যেটা দেখে সেন কিছুটা জেলাস ফিল করে। তারপর তার কাছে এসে বসে পড়ে। এখানে আমরা প্রফেসরকে দেখতে পাই, যে কিনা মেনসুহানকে দেখে পরিচিত তার মনে হতে শুরু করে। ছেলেটির কথা জিজ্ঞাসা করলে তখন এখানে গ্রাম প্রধান বলে, ছেলেটিকে আজ থেকে 4 বছর আগে আমার মেয়ে খুঁজে পেয়েছিল। ছেলেটি সুস্থ হতে দীর্ঘ 6 মাস সময় নেয়। তারপর তারা একে অপরের প্রেমে পড়ে যায়। খুব তাড়াতাড়ি আমার মেয়ের সাথে তার বিয়ে। এটা শুনে সুহানা মনে মনে ভাবে, ও আচ্ছা, তার মানে এটাই ছিল তোমার হয়তো প্ল্যান, তাই না? খাবার শেষে ধীরে ধীরে সবাই এখান থেকে উঠে চলে যায়। মুরব্বীরা চলে যাওয়ার পর তারা 3 জনই এখানে থেকে যায়। সেন বলে, আচ্ছা তাহলে ট্রুথ আর ডেয়ার খেলা যাক। যখন সে বোতলটি ঘুরায়, বোতলটি ঘুরানোর পর আমরা দেখতে পাই সুহানার দিকে বোতলটি দামে। তখন সে তাকে প্রশ্ন করে, আচ্ছা বলো তো, তোমার লাইফে সবচেয়ে বড় রিগ্রেট কি? তখন সে বলে, আমার লাইফে একটাই রিগ্রেট, আমি স্কুলে থাকা অবস্থায় একজনকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু আমি কখনোই তাকে বলতে পারিনি যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি তাকে তার বার্থডের দিন বলতে চেয়েছিলাম আমি
আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাকে বলার একদিন আগেই আমাদের গ্রামে একটি জ্বর হয়। জ্বরের কবলে পড়ে সে মারা যায়, যার কারণে আজ পর্যন্ত আমি তাকে বলতে পারিনি। আমার আওয়াজ ফিরে এসেছে, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। এদিকে মেনসোহান তার কথাগুলো শুনে কান্না করে আর অনেক বেশি ড্রিঙ্ক করে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি কষ্ট পাচ্ছে সুহানার জন্য। সেন তখন তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আজ এত ড্রিঙ্ক করছো কেন? তখন সে বলে, তোমার এতে প্রবলেম কি? আমার ভালো লাগছে তাই ড্রিঙ্ক করছি। সুহানা এখান থেকে উঠে চলে যায় আর আর্ট করতে শুরু করে। মেনসোহান তার দিকে তাকিয়ে তাকে দেখতে শুরু করে। সেন এসে তাকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি কি করছো? তখন সে বলে, আমি একটি রোম্যান্টিক মুভি দেখেছিলাম। মুভিতে এমন ছিল, মেয়েটি তার ছেলেটিকে বলেছিল, যখনই তোমার আমার কথা মনে হবে তখন তুমি তারা দেখতে শুরু করবে। এটা শুনে সুহানা বুঝতে পারে যে মেনসোহান তাকে কতটা মিস করছিল। এখানে সেন বলে, আচ্ছা তাহলে মুভির নামটি আমাকে বলে দাও, আমিও দেখব। তখন সে বলে, মুভির নাম আমার মনে নেই। তাহলে আমি তোমাকে কিভাবে বলবো মুভির নাম? যখন সুহানা রাতে ঘুমিয়েছিল তখন মেনসোহান তার কাছে যায় আর গিয়ে বলে, দেখো সুহানা, তোমার থেকে দূরে থাকতে তো আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু করার নেই, আমার হাত পা সব বাঁধা। আমি আসলে এখানে এই মেয়রের তদন্ত করার জন্যই এসেছি। এই মেয়র মূলত আমার বাবা মাকে খুন করিয়েছে, তাই তার রহস্য উন্মোচন করার পরই আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার প্ল্যানিং করছি। আর তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তোমাকে প্রোটেক্ট করার জন্যই আমি তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ এখানে চলে আসে আর মেয়রকে ধরার জন্য চারদিক থেকে প্ল্যান করতে শুরু করে। মেয়র আর মেয়রের মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখনই এখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে তাদেরকে ধরার কারণে আমরা এখানে সেনকে দেখতে পাই, যে কিনা সুহানার কাছে দৌড়াতে শুরু করে। আসলে সে চাচ্ছিল সুহানার ক্ষতি করার জন্য বা এখান থেকে পালানোর জন্য। মেনসোহান তার পিছনে আসতে আসতেই সে সুহানার গলায় ছুরি ধরে বসে আর বলে যে যে কোনো বিনিময়ে সে সুহানাকে শেষ করে ফেলবে, সুহানাকে ছাড়বে না। তখন মেনসোহান বলে, তুমি কি চাও? তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, এখান থেকে যেতেও দিব, কিন্তু তুমি সুহানাকে ছেড়ে দাও। কিন্তু সে বলে, সুহানাকে আমি ছাড়তে পারবো না। ওকে ছেড়ে দিলে হবে কিভাবে? আমি ওকে ছাড়বো না। তোমার ভালোবাসা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। এই মেয়েকেই তুমি ভালোবাসো, তাই না? এই মেয়েকে আমি কখনোই ছাড়বো না। তখনই আমরা দেখতে পাই কিছুটা টেকনিক কাটিয়ে সুহানা তার থেকে দূরে চলে আসে। তখনই এক পুলিশ অফিসার সেনকে গুলি করে মেরে দেয়। এদিকে আমরা মেনসোহান আর সুহানাকে দেখতে পাই। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সুহানা তো মেনসোহানকে ছাড়তেই চাচ্ছিল না, কারণ সে অনেক বছর পর তাকে পেয়েছিল আর ভাবছিল যদি আমি তাকে আবারও হারিয়ে ফেলি। তখন মেনসোহান বলে, সরি, আসলে ওই সময় আমি মিশনে ছিলাম, তাই তোমার সাথে কিছুই করতে পারিনি, তোমাকে বলতেও পারিনি যে আমি তোমার মেনসোহান। একথা বলে সে তাকে কিস করতে শুরু করে। এদিকে আমরা সুহানাকে অনেক খুশি দেখতে পাই, কারণ সে অনেক বছর পর মেনসোহানকে খুঁজে পেয়েছিল। সে বলে, 4 বছর লেগেছে তোমাকে খুঁজতে। তখন সে বলে, আমার বাবা মায়ের মৃত্যুর রহস্য খোঁজার জন্যই আমি মূলত এখানে এসেছিলাম। এটা আমার প্ল্যান ছিল। প্রথমে তো এটা প্ল্যান ছিল না, তারপর আমি এটা প্ল্যান করেছি। তারপর সে সুহানাকে বলে, আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। সুহানাকে কোলে উঠাতে দেখে সুহানা বুঝতে পারে যে মেনসোহান আগের মতোই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। সে এখনও সুহানাকে অতটাই ভালোবাসে যতটা আগে বাসত। বাসায় আনার পর তাকে পানি খাওয়ায়, তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, এখন আমি আছি, সবসময় তোমার প্রোটেক্ট করব। তারপরের সিনেই আমরা দেখতে পাই সুহানা মেনসোহানকে নিয়ে তার বাবা মায়ের খবরের কাছে যায় আর গিয়ে বলে, 4 বছর আগে আমি ওনাদের প্রমিস করেছিলাম যে তোমাকে যে কোনো বিনিময়ে আমি ফিরিয়ে নিয়ে আসব। আর 4 বছর ধরে আমি প্রত্যেকটি প্রোগ্রামেই তাদেরকে দেখতে আসি। তখন মেনসোহান তার বাবা মায়ের কবরের সামনে কান্না করতে শুরু করে, বলে, আমি তোমাদেরকে অনেক মিস করেছি। 4 বছর যাবৎ আমি তোমাদের দেখতে আসতে পারিনি। এর পিছনে একটাই রহস্য, যাতে আমি তোমাদের মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পারি। প্লিজ বাবা মা, আমাকে ক্ষমা করে দিও। মেনসোহানের কান্না দেখে সুহানাও অনেক কান্না করে, কারণ তার একদমই ভালো লাগছিল না মেনসোহান এইভাবে তার বাবা মায়ের কবরের সামনে কান্না করছিল। তারপর সে হাত দিয়ে তার বাবা মায়ের কবর মুছে সুহানাকে নিয়ে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দুইজনকে একই বেডে দেখতে পাই। তারা একই বেডে একই সাথে শুয়েছিল। তখন মেনসোহান বলে, আমার লাইফের সবচেয়ে সুন্দর পার্সন তুমি, তোমাকে পাওয়ার পর থেকেই আমার লাইফ এত সুন্দর হয়েছে। এই কথা বলে সে তাকে কিস করে বসে। তারপর সে তাকে একটি বক্স বের করে দিয়ে বলে, আমি তোমার থেকে যতদিন দূরে ছিলাম ততদিন আমি একটি করে তারা বানিয়েছি, আর এতগুলো তারা আমি তোমার জন্য জমা করে রেখেছি। এখানে তুমি গুনলেই বুঝতে পারবে আমি তোমাকে কতদিন দেখতে পাইনি। যখন আমি তোমাকে প্রথম দিন দেখেছিলাম তখনই আমি তোমার প্রেমে পড়ে যাই, কিন্তু আমি চাইনি আমার এই অগোছালো লাইফের সাথে তোমাকে জড়াতে। কিন্তু হ্যাঁ, এখন আমার লাইফ মোটামুটি গোছালো আছে। আমি এখন চাই তুমি আমার ওয়াইফ হও। তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে চাও?
তখন সে অনেক বেশি রেগে যায় আর খুশিতে কান্নাও করে দেয়। রাগার কারণ ছিল এতদিন পর সে তার ভালোবাসার কথা তাকে বলে এত সময় লেগে গেল তোমার এই কথাগুলো বলতে যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে অনেক দিন যাবতই ভালোবাসি, আমি তো বলে দিয়েছি, কিন্তু তুমি আমাকে কখনোই বলনি তুমি আমাকে ভালোবাসো। এই কথা বলে সে তার সাথে দুষ্টামি করতে শুরু করে আর তাদের মধ্যে অনেক রোমান্টিক একটি সিন তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়ে আমাদের এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই সিম্পল ড্রামাগুলোই কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে।